হিয়া পড়ার টেবিলে বসে আছে। পড়ার টেবিলে বসেছে ঠিকই, কিন্তু পড়তে ভাল লাগছে না। কিছুক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থেকে কখনো জানালা দিয়ে আকাশের দিকে তাকাচ্ছে, কিংবা কখনো কলম মুখে নিয়ে পায়ের উপর পা রেখে দুলাচ্ছে। শুভ্র রুমের দরজার পাশে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ হিয়ার দিকে তাকিয়ে রইল। এ কেমন পড়ালেখার ধরন! শুভ্র এগিয়ে এসে হিয়ার পাশে দাঁড়িয়ে বইয়ের দিকে তাকাল। বইয়ের দিকে তাকিয়ে শুভ্র কুঁচকে ফেলল। তারপর হিয়ার দিকে তাকাল। মুখে কলম নিয়ে হিয়া তার দিকে তাকিয়ে আছে। শুভ্র হাত বাড়িয়ে হিয়ার মুখ থেকে কলমটা নিয়ে বলল, এটা মুখে দিয়েছ কেন? শুভ্রের এমন কাণ্ডে হিয়া হতভম্ব হয়ে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আর চোখে তাকালো শুভ্রের দিকে। শুভ্র হিয়ার সামনের বইটা হাতে নিয়ে বলল, আমি রুম থেকে যাওয়ার আগেও তো তোমাকে এই পেজটা পড়তে দেখে গেলাম। এখনো পড়া হয়নি? হিয়া চোখ পিট পিট করে তাকালো, কারণ সত্যি পড়া হয়নি। ধুর, ভাল লাগে না এই পড়ালেখা। আগে পড়তে খুব ভালো লাগলেও এখন লাগে না। বইটা হাতে নিলেই মনে হয় সবকিছু অচেনা অজানা। হিয়া ঠোঁট উল্টে বলল, না, পড়তে ইচ্ছে করছে না। শুভ্র তীক্ষ্ণ চোখে তাকাল। পড়ালেখায় গাফিলতি সে একদমই পছন্দ করে না। বইটা হিয়ার সামনে রাখল, তারপর হিয়ার চেয়ার ধরে ঝুঁকে এসে বলল, বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? না, আসলে আমার আজকে পড়তেই ইচ্ছে করছে না। কালকে থেকে আবার স্টার্ট করব। বলে উঠে যাওয়ার আগেই শুভ্র হিয়াকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আজ থেকেই পড়তে হবে। তারপর আরেকটা চেয়ার নিয়ে এসে হিয়ার পাশে বসল শুভ্র। হিয়া চোখ পিট পিট করে তাকিয়ে আছে। কোনোভাবে কি সে ফেঁসে গেল? পড়া শেষ না হওয়া পর্যন্ত শুভ্র কি তার পাশে বসে থাকবে? শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নাও, শুরু করো। হিয়া মুখ কালো করে বইয়ের দিকে তাকাল। আর কোনো উপায় নেই পড়া ছাড়া। হিয়া অনেক কষ্টে মন দিল পড়ায়। নিজের চিন্তার চেয়েও বেশিক্ষণ পড়ল, তারপর বই বন্ধ করে শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল, হয়েছে, আমি আর আজ পড়তে পারব না। কালকে আবার বসব। শুভ্র একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, এইভাবে ফাঁকিবাজি করলে তুমি টপ রেজাল্ট করতে পারবে না। তুমি যদি চেষ্টাই না করো তাহলে ভালো কিছু কি করিয়ে আসবে? তোমাদের কলেজ থেকে প্রতি বছর টপ স্টুডেন্টদের একটা লিস্ট তৈরি করা হয়। বাবা বলছিল তোমার নাম ওই লিস্টে নাকি নিশ্চয়ই থাকবে। বাট নাও আই হ্যাভ ডাউটস। বাবার কথাটা শুভ্রের বানানো কথা। শুভ্র চায় হিয়া যেন জীবনে ভালো কিছু করতে পারে, এগিয়ে যেতে পারে সব ক্ষেত্রে। হিয়া চেষ্টা করলে পারবে, সেই যোগ্যতা তার আছে। এর আগের বোর্ড এক্সামের মার্কস শুভ্র বের করে দেখেছে। মিথ্যেটা সম্পূর্ণ মিথ্যে না। বাবার কথাটাই সে ঘুরিয়ে বলেছে। শুভ্রের কথাগুলো শুনে হিয়া বিস্ময় নিয়ে তাকাল। তাকে যদি টপ রেজাল্ট করতে হয় তাহলে এই পড়ালেখায় তার কিছুই হবে না। হিয়া একটা ঢোক গিলে বলল, বাবা সত্যি চায় আমি টপ রেজাল্ট করি। কে কি চায় সেটা তো কোনো ম্যাটার না। কথা হচ্ছে তুমি কি চাও? কত দূর যেতে চাও? বলেই স্থির দৃষ্টিতে হিয়ার দিকে তাকাল। হিয়া মহা বিপদে পড়েছে। এইসব নিয়ে সে কখনো ভাবেই নেই। কিন্তু আসলেই তো সে কি হতে চায়? তার তো একটা স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্নটা যদিও অনেক আগে চাপা পড়ে গিয়েছিল। হিয়া ঠোঁট কামড়াতে কামড়াতে বলল, আমি আইনজীবী হতে চেয়েছিলাম। কিন্তু আমার হাতে তো সময় অনেক অল্প, আমি কিভাবে ভালো রেজাল্ট করব? আমাকে দিয়ে হবে না।
সেটাই, তোমাকে দিয়ে হবে না। তুমি ছেড়ে দাও। কথাটা শুভ্র তাচ্ছিল্যের সুরে বলতেই হিয়ার গায়ে কাটার মতন ফুটল সেটা। কিভাবে মুখের উপর বলছে পারবে না। হিয়া আর চোখে তাকাতেই শুভ্র বলল, তোমাকে তো দিন রাত জেগে কেউ পড়তে বলছে না। তুমি আকাশ দেখে পা নাড়িয়ে পড়লেই হবে। মানে অন্তত তুমি পাশটা তো করবে। হিয়ার রাগে গা জ্বলছে। তাকে খোঁটা মেরে কিভাবে বলেছে দেখো। হিয়া দাঁত কিরমির করে তাকালো শুভ্রের দিকে, তারপর বলল, আমি যদি টপ রেজাল্ট না করেছি তাহলে আমি আমার নাম বদলে ফেলব বলে রাখলাম। কি নাম রাখবে? কথার পিঠে প্রশ্ন করল শুভ্র। হিয়া সঙ্গে সঙ্গে কড়া চোখে তাকালো। শুভ্র নিজের হাসি লুকিয়ে বলল, আগে থেকে ভেবে রাখা ভালো না? পরে কষ্ট কম হবে। হিয়া মুখ হা করে তাকালো। মানে উনি ধরেই নিয়েছেন যে সে পারবে না। কত খারাপ। হিয়া রাগে গজগজ করে বলল, আপনি জানতো। গিয়ে ঘুমান। আমি পড়ছি, আমাকে ডিস্টার্ব করবেন না। বলেই বই নিয়ে বসল। তাকে তো এইবার পারতেই হবে। হনুমানের মুখ বন্ধ করতে হবে যে। শুভ্র উঠে গিয়ে বিছানায় হেলান দিয়ে বসে রইল। যাক, তার উপর রাগ করে হলেও তো পড়ছে। শুভ্র সত্যি চায় হিয়া জীবনে এগিয়ে যাক। মানুষের মুখে হিয়ার প্রশংসা শুনবে সে। আর 5টা মেয়ের মতন হিয়াও পিছিয়ে পড়ুক, সে সেটা চায় না। হিয়া কিছুক্ষণ পর আর চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, বসে আছেন কেন? শুভ্র ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, আমার ইচ্ছা। হিয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে আবার বইয়ের দিকে মনোযোগ দিল। পড়তে তাকে হবে, বাবা চেয়েছেন। আর এমনিতেও সে আইনজীবী হবে, এটা তার বাবারও স্বপ্ন ছিল। কিন্তু কিছু দুঃস্বপ্নের আড়ালে সেই স্বপ্নটাও হারিয়ে গিয়েছিল তার। আর এই হনুমানটার জন্যেও পারতে হবে। ঘুম পাচ্ছে, ঘুমাবে তা না, দেখো খাটে বসে ঝিমুচ্ছে। হিয়া পড়া শেষ করে বইটা বন্ধ করল, তারপর ঘড়ির দিকে তাকাল। বাপরে, এত রাত হয়ে গেছে। পরক্ষণেই ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল শুভ্র বসে বসে ঘুমিয়ে পড়েছে। হিয়া এগিয়ে আসলো শুভ্র আসলেই ঘুমিয়েছে কিনা সেটা দেখতে। লোকটা ঘুমিয়ে পড়েছে। হিয়া শুভ্রকে বালিশ দিয়ে ঠিক করে শুইয়ে দিল। তারপর ল্যাম্প জ্বালিয়ে ঘরের বাতি নিভিয়ে শুভ্রের দিকে মুখ করে শুয়ে পড়ল। কিন্তু হঠাৎ হিয়ার মনে একটা ইচ্ছে জাগল, এগিয়ে এসে শুভ্রের বাহু জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রবিউল সাহেবের দুঃসম্পর্কের খালা হয় এই বৃদ্ধা। তিনি কি এক প্রয়োজনে এসেছেন? বয়স হলেও কথা, কিন্তু সে স্পট করে কথা বলে। বৃদ্ধা কিছুক্ষণ পর পর খালি পান চিবুচ্ছে। পান রাখার একটা পাত্র তিনি সঙ্গেই রেখেছেন। পাত্র ভর্তি পান। হিয়ার এই বৃদ্ধাকে ভীষণ ভয় লাগছে। যখন থেকে এসেছে খালি ভুল ধরেই যাচ্ছে। এমনকি তার শাশুড়ির ভুল পর্যন্ত ধরেছে। তিনি খাবার পরিবেশনের সময় গ্লাসে পানি দিতে ভুলে গেছে। এটা দেখে বৃদ্ধা বলেছেন, বড় বউ, তোমার জলদি জলদি কাম করার স্বভাব গেল না এত বছরেও। গেলাসে পানি দিবার কথাও ভুইল্লা গেছ। সাহারা খাতুন রীতিমতো অতিষ্ঠ হয়ে আছেন। রবিউল সাহেবের কোনো মহিলা আত্মীয়কে তিনি সহ্য করতে পারেন না। কারণটা হল তার প্রতি তাদের এমন আচরণ। মুখে কিছু বলেন না ঠিকই, কিন্তু চেহারা দেখলেই বোঝা যায়। হিয়ার অবস্থা তিনি নাজেহাল করে ফেলেছেন। হিয়া ঠোঁট কামড়ানো নিয়ে বলেছেন, এমনে ঠোঁট কামড়াও কি জন্যে? এইটা তো ভালা লক্ষণ না। হিয়া মনে মনে আতঙ্ক নিয়ে আছে আপাতত, কারণ বুড়ির পাশে বসে আছে হিয়া। তখন থেকে বুড়িটা আজে বাজে কথা বলে যাচ্ছে। নাতি পুতনির মুখ দেখাইবা কবে?
বিয়ার এতদিনেও একটা সুখবর দিতে পারলা না? তোমাগো তো আবার ডিজিটাল যুগ প্ল্যানিং করা লাগে। আমাগো দিনে এইসব অসিল না। আমার তো 7টা মাইয়া একটা পোলা। বুঝছ? বুড়ির কথা শুনে হিয়ার মরে যাওয়ার অবস্থা হয়েছে। মোট 8টা সন্তান এই বুড়ির। আস্তাগফিরুল্লাহ, আর 3টা বাকি রেখেছিল কেন? পুরো টিম বানিয়ে ফেলত। নিজের মুখে অনেক কষ্ট সে হাসি ধরে বসে আছে। বুড়ি আরো বলল, তোমরা তো এই কালের পোলামাইয়া, এত বাচ্চা নিতে চাও না, তয় চাইরের নিচে যাইও না। বুড়ির কথা শুনে হিয়ার মাথা ঘুরাচ্ছে। 4টা বাচ্চা ভেবেই ঘাম ছুটছে। এদের ভয় ডর নাই কিছু। এমন ভাব যেন বাচ্চাগুলো তো উনি পালবে। এদের জন্যেই দেশের জনসংখ্যার এই দশা। হিয়া কিছু বলতে পারছে না, মুখে হালকা হাসি রাখার চেষ্টা করছে, এতেও বুড়ি বলে বসল, ওমা হাসো কি জন্যে? এইসব কথায় হাসতে হয় না, শরমের কথা। হিয়ার ইচ্ছে করছে গর্ত খুঁড়ে লুকিয়ে পড়ে আর কত কি শুনতে হবে তাকে। মানে কি অবস্থা! হাসা যাবে না, নড়াচড়া করা যাবে না, জোরে কথা বলা যাবে না। সে কি রোবট যে পাথরের মতন বসে থাকবে? এমনিতেও উল্টা পাল্টা কথা বলে মাথার সিস্টেম নষ্ট করে দিচ্ছে। কথাগুলো যদি আস্তে বলতো তাও হতো। এত জোরে বলছে রহিমা খালা দূর থেকে ঠোঁট চেপে হাসছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। বুড়ি আবার বলল, একটা সময় আছে। এই সময়ে বাচ্চা না লইলে পড়ে সমস্যা হইব। কথাটা শুনে হিয়ার বুকের ভিতরটা ধুক করে উঠল। কিন্তু হঠাৎ শুভ্রের আওয়াজে হিয়া সামনে তাকাল। শুভ্র কঠিন গলায় বুড়িকে বলল, আপনাকে আমাদের নিয়ে এত ভাবতে হবে? আপাতত আপনি উল্টা পাল্টা কথা বলে হিয়াকে ভয় দেখানো বন্ধ করুন। বুড়ি সঙ্গে সঙ্গে মুখ কালো করে ফেলল। হিয়া নিচের দিকে তাকিয়ে আছে। শুভ্র কি সবটা শুনেছে? শুভ্র হিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি পড়াশোনা রেখে এইখানে কি করছো? উপরে এসো। হিয়া চুপটি করে বসে আছে। কি করবে সে? উঠে গেলে আবার বুড়িটা কি বলে? হিয়া চুপ করে রইল। শুভ্র ভারী গলায় বলল, হিয়া, আমি আসতে বলেছি। হিয়ার কাছে আর কোনো উপায় নেই। শুভ্রের পিছু পিছু তাকে যেতেই হল। সবাই তাকেই রাগ দেখায় খালি। রুমে গিয়ে আবার জনাবের মেজাজ সহ্য করতে হবে। যদিও সে এই ব্যাপারে কোনো কথাই শুনতে চায় না। হিয়া রুমে এসে সঙ্গে সঙ্গে পড়ার টেবিলে বসে পড়ল। একমাত্র পড়ালেখাই তাকে বাঁচাতে পারে। শুভ্র কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। এপ্রনটা খুলে রেখে ফ্রেশ হতে চলে গেল সে। হিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। কি যে যন্ত্রণা! হিয়া বসে বসে কিছুক্ষণ বইটা ঘাঁটল। মাথায় এই মুহূর্তে তার কিছুই ঢুকছে না, বুড়ির কথাগুলো শুধু মাথায় ঘুরছে। হিয়া ভাবতে ভাবতে পাশ ফিরে তাকাতেই দেখল শুভ্র শাওয়ার সেরে বেরিয়েছে, শুধু ট্রাউজার পরে। গা বেয়ে বিন্দু বিন্দু মুক্তোর মতন পানি পড়ছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে সামনে এসে পড়েছে। হিয়া একটা ঢোক গিলে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে অন্যদিকে তাকাল। উফফ, লোকটা এইভাবে বের হয়েছে কেন? সবাই মিলে তাকে লজ্জা দিয়ে মেরে ফেলার ধান্দা। হিয়া ভাবতে ভাবতে পাশ ফিরে তাকাতেই দেখল শুভ্র শাওয়ার সেরে বেরিয়েছে, শুধু ট্রাউজার পরে। গা বেয়ে বিন্দু বিন্দু মুক্তোর মতন পানি পড়ছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে সামনে এসে পড়েছে। হিয়া একটা ঢোক গিলে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে অন্যদিকে তাকাল। উফফ, লোকটা এইভাবে বের হয়েছে কেন? সবাই মিলে তাকে মেরে ফেলার ধান্দা। হিয়া শুভ্রের দিকে তাকাবে না আর
বইয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ পানির বিন্দু টপ করে তার কাঁধে পড়তেই হিয়া কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখে শুভ্র চেয়ার ধরে হালকা ঝুঁকে এসে তার বইয়ের দিকে তাকিয়ে আছে। আর পানির এই বিন্দু শুভ্রের চুল বেয়ে হিয়ার কাঁধে এসে পড়েছে। শুভ্র বই থেকে দৃষ্টি সরিয়ে হিয়ার দিকে তাকাল। হিয়াকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি দেখছ? হিয়া সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে মুখ বন্ধ করে ফেলল। তারপর জড়ানো কণ্ঠে বলল, আপনি এইভাবে দাঁড়িয়ে থাকলে আমি পড়ব কি করে? শুভ্র সরে আসতে আসতে বলল, ইয়া, ক্যারি অন। শুভ্র সরে দাঁড়াতেই হিয়া হাফ ছেড়ে বাঁচল। আজকে তার কিছুই পড়া হয়নি। সারাদিন ওই বুড়ির পিছনে সময় চলে গেছে। মুখে তো এত এত বড় কথা বলেছে, কিন্তু করতে না পারলে এই মুখ সে দেখাবে কি করে? হিয়া প্রতিদিনের তুলনায় আরও বেশি সময় নিয়ে আজকে পড়ল। হিয়া টেবিল ছেড়ে উঠে দেখে শুভ্র আজও তার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। হিয়া শুভ্রের পাশে এসে শুয়ে পড়ল। হিয়ার ঘুম আসছে না, চাইলে আরও কিছুক্ষণ পড়া যেত, কিন্তু শুভ্র ঘুমিয়ে পড়ায় তার একা একা লাগছে। টেবিল ল্যাম্পের নীল আলোয় শুভ্রের মুখে এসে পড়েছে। হিয়ার খুব ইচ্ছে করছে শুভ্রকে জাগিয়ে তুলে বলে, চলুন রাতের এই শহরের নির্জন রাস্তায় হলুদ ল্যাম্পপোস্টের আলোয় একসাথে হাঁটব। কিন্তু আবার মাও লাগছে। হিয়া এগিয়ে এসে একদম কাছ থেকে দেখতে লাগল শুভ্রকে। তারপর একটু সাহস করে এসে শুভ্রের গালে একটা কিস করল। সঙ্গে সঙ্গে শুভ্র চোখ মেলে হিয়ার দিকে তাকাল। হঠাৎ শুভ্রকে চোখ মেলতে তাকিয়ে থাকতে দেখে হিয়া ভয় ছিটকে সরে গেল। পরক্ষণেই রক্তিম বর্ণ ছেয়ে গেল তার পুরো মুখে। শুভ্র ভ্রু কুঁচকে উঠে বসল। কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে। তারপর চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করছিল সে। হিয়াকে লজ্জায় জড়সড় হয়ে বসে থাকতে দেখে শুভ্র মনে মনে হাসছে। তারপর ধীরে ধীরে হিয়ার দিকে ঝুঁকে আসতে লাগল। হিয়া শাড়ির আঁচল খামচে ধরে চোখ মুখ কুঁচকে ফেলল। শুভ্র কিছুক্ষণ হিয়ার দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, তুমি কি ওই বৃদ্ধার কথা বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছ? হিয়া বিস্ময় নিয়ে চোখ খুলল। তারপর লজ্জায় এদিকে সেদিন তাকাল। শুভ্র এটা কি বলল তাকে? এইবার হিয়ার নিজেকেই মারতে ইচ্ছে করছে কেন যে সে এই বদ লোকটার কাছে গিয়েছে। লোকটার মুখে যা আসছে সেটাই বলে যাচ্ছে। হিয়াকে লজ্জা পেতে দেখে শুভ্র আরও বলল, যদিও বিষয়টা সিরিয়াসলি নিয়ে লাভ নেই, এখন তোমার পড়ার সময়। আর এমনিতেও এই মুহূর্তে আমার পক্ষে দুটো বাচ্চাকে সামলানো সম্ভব না। সো লেট দ্য মাদার গ্রোন আপ, দেন উই উইল টক অ্যাবাউট ইট। বলেই শুভ্র চোখে হাসল। হিয়া রাগে চোখ বন্ধ করে করছে। মানে কি বলতে চায় উনি? সে তো একেবারে খুবই অবুঝ বাচ্চা, তাই না? তাকে বোঝাচ্ছে। মান সম্মান আর কিছু বাকি রইল না। তারপরও হিয়া ক্ষীণ স্বরে বলল, একদম আজে বাজে কথা বলবেন না। তারপর আরও বিড়বিড় করে বলল, আমি আপনাকে এই মুহূর্ত থেকে বয়কট করলাম। বেশি ভাব দেখায় এই হনুমানটা। নিজের বরকে কিস করেছি, তাতেও তাকে এত কথা শুনতে হচ্ছে। ঠিক আছে, এনার ধারের কাছেও আমি আর যাব না। বলেই হুট করে চাদর মুড়িয়ে গুটিসুটি হয়ে একপাশে শুয়ে পড়ল। শুভ্র হা হয়ে রইল। হঠাৎ করে কি হলো বিড়ালটার? কোনো প্রতিবাদ করলে না? বেশি লজ্জা পেয়েছে নাকি? সকালে শুভ্রের ঘুম ভেঙেছে রোদের কারণে। সকালের রোদটা একদম তার চোখের উপর এসে পড়েছে। শুভ্র চোখ মুখ কুঁচকে ঘুম থেকে উঠে বসল। উঠে বসে বিরক্তি নিয়ে জানালার দিকে তাকাল। পর্দা সরিয়েছে কে? পরক্ষণেই হিয়ার কথা মাথায় আসলো তার।
শুভ্র পাশ ফিরে তাকালো, হিয়া নেই। শুভ্রের কপালে একটা ভাঁজ পড়ল। এই মেয়েকে যা করতে নিষেধ করা হবে সে সেটাই করবে। শুভ্র এক রাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। তারপর বালিশের পাশ থেকে নিজের চশমাটা পরে ফেলল। শুভ্র নিজের ফোনটা হাতে নিয়েছিল কয়টা বাজে সেটা দেখবার জন্যে, কিন্তু তার আগে শুভ্রের চোখ পড়ল ড্রেসিং টেবিলের দিকে। শুভ্র এগিয়ে এসে আয়নার দিকে তাকালো, তাকাতেই চোয়াল শক্ত করে ফেলল সে। তার মুখে মার্কার দিয়ে গালের দুপাশে বিড়ালের মতন 3টা দাগ আর নাকের উপর একটা গোল আঁকা। শুভ্র বিস্ময়ের সীমা রইল না। শুভ্র ফোনটা একপাশে রেখে বিরক্তি নিয়ে বলল, হোয়াট ননসেন্স। আচ্ছা, এই জন্যে তাহলে সকাল সকাল ঘর ছেড়ে পালিয়েছে। শুভ্র চটজলদি ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। হিয়া রান্নাঘরেই ছিল। শুভ্রের উপস্থিতি বুঝতে পেরে ঠোঁট চেপে হাসল সে। আচ্ছা শিক্ষা দিয়েছে এই হনুমানটাকে। যদিও বিড়াল এঁকেছিল, কারণ হনুমান কিভাবে আঁকে সে জানে না। জানলে ঠিকই হনুমান বানিয়ে আসত। হিয়ার একপাশে সাহারা খাতুন, অন্য পাশে রহিমা খালা। হিয়ার মতে সে একটা সেফ জায়গায় আছে, এত চিন্তার কোনো কারণ নেই। এই লোকটা তার ধারের কাছেও আসতে পারবে না। শুভ্র এগিয়ে এসে তার মাকে কিছু একটা বলতেই সাহারা খাতুন চিন্তিত মুখে দোতলায় উঠে গেল। হিয়া আর চোখে তাকালো, কি বলল লোকটা? শুভ্র আস্তে আস্তে এগিয়ে আসলো, তারপর রহিমা খালাকে বলল, খালা আমার কাপড়গুলো আয়রন করা হয়নি। আমি ক্লিনিকের জন্যে বের হব, একটু জলদি লাগবে। হিয়া কথাটা শুনে ভ্রু কুঁচকে ফেলল। সব জামা তো আয়রন করাই আছে। আবার কিসের জামা আয়রন করবে রহিমা খালা? রহিমা খালা ব্যস্ত হয়ে উপরে উঠে গেল। সঙ্গে সঙ্গে হিয়ার বুক ধুক করে উঠল। সবটা শুভ্রের চালাকি বুঝতে পেরেই হিয়া আর চোখে তাকাল। শুভ্র এগিয়ে এসে হিয়ার পাশে দাঁড়াল। তারপর এক দৃষ্টিতে হিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, রুমে এসো। রাইট নাও। হিয়া শুভ্রের দিকে তাকালো পর্যন্ত পা টিপে টিপে এক কোণায় চলে গেল। তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। হিয়া শুভ্রকে এড়িয়ে যাওয়ায় শুভ্রের রাগ আরও বাড়ল। হিয়া চিনির বক্সটা নেওয়ার জন্যে পায়ের পাতায় ভর করে হাত উঁচু করল। তারপর অনেক কষ্টে বক্সটা নামাল। তারপর চায় চিনি দিয়ে বক্সটা উপরে রাখতে যাবে, শুভ্র হাত বেরিয়ে বক্সের ঢাকনা খুলে নিতেই হিয়ার সারা গা চিনিতে ভরে গেছে। হিয়া শুভ্রের এমন ব্যবহারে দাঁতে দাঁত চেপে রাগ সামলাল। শুভ্র বক্সের ঢাকনা একপাশে রেখে নিজের রুমে চলে গেল। হিয়ার রাগে গা জ্বলছে। অসভ্য লোক একটা। সব সময় যা বলবে সেটাই করতে হবে তার। রহিমা খালা কোনো জামা না পেয়ে ফিরে এলেন। এসে হিয়ার এই অবস্থা দেখে বলল, ওমা ওমা, কি হইছে? ব্যথা পাইলা নাকি? হিয়া গা ঝাড়তে ঝাড়তে বলল, কিছু হয় নাই খালা। তুমি একটু থাকো, আমি আসছি। বলেই হিয়া কিচেন থেকে বেরিয়ে এলো। সারা গা চিটচিটে করছে। অসভ্য ডাক্তার একটা। হিয়া ভ্রু কুঁচকে রুমে এলো। শুভ্রের চোখে বিজয়ের হাসি। শেষমেশ লোকটার ইচ্ছে অনুযায়ী তাকে রুমে আসতেই হল। হিয়ার রাগে ফুলতে ফুলতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তোয়ালে নেওয়ার সময় হিয়া নিজের জামা নিতে ভুলে গেছে। শুভ্র বিষয়টা খেয়াল করে ঠোঁট চেপে হাসল। হিয়া অনেকক্ষণ সময় নিয়ে গোসল করল। গোসল ছেড়ে বের হয়ে যেন তাকে শুভ্রের মুখোমুখি না হতে হয়। হিয়া গোসল সেরে বুঝতে পারল সে কাপড়ই আনেনি। কি ভয়াবহ অবস্থা! যদিও হিয়ার কেন জানি মনে হচ্ছে এতক্ষণে শুভ্রের যাওয়ার সময়ে হয়ে গেছে।
হয়তো বেরিয়েও পড়েছে। হিয়া দরজা হালকা খুলে পুরো রুমটায় চোখ বুলিয়ে নিল। না, নেই, উফফ, বাঁচা গেছে। হিয়া তোয়ালে পেঁচিয়ে বের হয়ে এলো। চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হিয়া রুমে এসেই দরজাটা বন্ধ করে ফেলল। তারপর কাবার্ড খুলে ড্রেস বের করে পিছনে ঘুরতেই দেখল শুভ্র নিচের স্থির দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়ার চোখ ছানাবড়া হয়ে গেল। সে তো দরজা আটকে দিয়েছিল, তাহলে শুভ্র কি করে ভিতরে এলো? তাহলে কি শুভ্র বারান্দায় ছিল? হিয়া একটা ঢোক গিলে কাবার্ডের সাথে মিশে দাঁড়িয়ে রইল। শুভ্র আস্তে আস্তে হিয়ার দিকে এগিয়ে আসতেই হিয়ার বুকের ভেতরটা ধুক করে উঠল। শুভ্র হিয়ার কাছে এসে ঝুঁকে দাঁড়াল। হিয়া তোয়ালে শক্ত করে ধরে মাথা নিচু করে রইল। শুভ্র দূরত্ব কমিয়ে হিয়ার কাছে চলে আসতেই হিয়ার নিঃশ্বাস ভারী হয়ে এল। শুভ্রের তপ্ত নিঃশ্বাসে তার শরীর শিউরে উঠছে। এমন নীরবতায় প্রচুর অস্বস্তি হচ্ছে হিয়ার। হিয়া কিছু বলার আগেই শুভ্র একদম কাছে চলে এলো। দুজনের মাঝে ছিটে ফোটা দূরত্ব নেই। হিয়া একবার শুভ্রের চোখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। শুভ্র যেন এক ঘোরের মধ্যে আছে। শুভ্রের চোখে সেটা স্পষ্ট। শুভ্র হিয়ার মুখের কাছে মুখ আনতেই হিয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। কিন্তু হঠাৎ শুভ্রের ফোন বেজে উঠল। শুভ্র ভ্রু কুঁচকে পকেট থেকে ফোনটা বের করে কানে ধরল। হিয়া আস্তে করে একটা চোখ খুলে তাকালো শুভ্রের দিকে। শুভ্র ফোনের ওপাশে থাকা লোকটাকে বলল, আই উইল বি লেট টুডেও। শুভ্রের কথাটা কর্ণগোচর হতেই হিয়া চোখ বড় বড় করে তাকাল। লেট হবে মানে? কি করতে চাইছে এই লোকটা? শুভ্র হিয়ার দিকে তাকিয়ে কল কেটে ফোনটা পকেটে ভরে কাবার্ডের দুপাশে হাত রেখে ঝুঁকে এলো। শুভ্র ভ্রু কুঁচকে পকেট থেকে ফোনটা বের করে কানে ধরল। হিয়া আস্তে করে একটা চোখ খুলে তাকালো শুভ্রের দিকে। শুভ্র ফোনের ওপাশে থাকা লোকটাকে বলল, আই উইল বি লেট টুডেও। শুভ্রের কথাটা কর্ণগোচর হতেই হিয়া চোখ বড় বড় করে তাকাল। লেট হবে মানে? কি করতে চাইছে এই লোকটা? শুভ্র হিয়ার দিকে তাকিয়ে কল কেটে ফোনটা পকেটে ভরে কাবার্ডের দুপাশে হাত রেখে ঝুঁকে এলো। হিয়া নিজের হৃদস্পন্দন যেন নিজেই শুনতে পাচ্ছে। তোয়ালে পড়ে এইভাবে উফফ, কি একটা অবস্থা! শুভ্র আবার তার এত কাছে চলে এসেছে। হিয়া কাবার্ডের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে থেকে বলল, কি করছেন কি? একদম আমার কাছে আসবেন না। আপনাকে আমি বয়কট করেছি আর আজকে সারাদিন এই কাজ অব্যাহত থাকবে। বুঝতে পেরেছেন? শুভ্র ভ্রু কুঁচকে তাকালো, তারপর হিয়ার হাত থেকে টান দিয়ে জামাটা নিয়ে বিছানায় ছুঁড়ে দিয়ে বলল, তোমার মাথায় সারাদিন কি ঘুরে এইগুলো? হিয়া দুই কাঁধ হাড়াহাড়ি করে ধরে নিজেকে ঢেকে রাখার ক্ষুদ্র একটা চেষ্টা করে আর চোখে শুভ্রের দিকে তাকাল। মানে কাপড়গুলোও নিয়ে গেল। লজ্জায় মরে যাচ্ছে সে। আবার কিভাবে তাকিয়ে আছে দেখো। হিয়া এগিয়ে এসে হাত দিয়ে শুভ্রের দুই চোখে ধরে বলল, আমার মাথা ঠিকই আছে। আপনার মাথায় সমস্যা হয়েছে। এখন তো মনে হচ্ছে বুড়ির কথা আপনি বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। কাল রাতে আমাকে কি বললেন ভুলে গেছেন? নিজের বেলায় 7 খুন মাফ, তাই না? শুভ্র চোখ বন্ধ রেখেই দুই হাতে হিয়ার কোমর জড়িয়ে ধরে কাছে নিয়ে এলো। হিয়া খেয়াল করল শুভ্রের ঠোঁটের কোণে হাসি। হিয়া রেগে গিয়ে বলল, হাসছেন কেন আপনি? তোমার মনে হচ্ছে না তুমি আমার বড্ড কাছে চলে এসেছ? আমি বেসামাল হয়ে পড়লে পারবে তো আমায় সামলাতে? শুভ্রের শীতল কণ্ঠে এমন কথা শুনে হিয়ার মুখ হা হয়ে গেল। সঙ্গে সঙ্গে শুভ্রের চোখ থেকে হাত নামিয়ে তোয়ালে শক্ত করে ধরে শুভ্রের চোখ খোলার আগেই শুভ্রের হাতের নিচে দিয়ে বেরিয়ে গেল।
তারপর বিছানা থেকে চটজলদি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। দরজা আটকে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তারপর নিজের গাল দুটো হাত দিয়ে ধরল। তাপ বের হচ্ছে গাল দুটো দিয়ে। তারপর একবার নিজের দিকে তাকাল। তাকিয়েই লজ্জায় দুহাতে চোখ ধরল। শুভ্রের কেন জানি হিয়াকে এমন লজ্জায় ফেলতে ভালোই লাগে, যেমনটা এখন লাগছে। হিয়ার চোখে মুখ সবটা কেমন অগোছালো হয়ে যায়, তখন খুব মিষ্টি লাগে। শুভ্র রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আজ সে একবার তার কলেজের প্রফেসরের সাথে দেখা করবে, তাই ক্লিনিকে পৌঁছাতে দেরি হবে। সেই একটা কথায় হিয়ার চোখে মুখে যে বিস্ময় শুভ্র দেখেছে সেটা মনে পড়তেই ঠোঁট চেপে হাসছে সে। কয়েকদিনের মাথায় হিয়ার কলেজ বন্ধ হয়ে গেল। সবার এখন বাড়ি বসে প্রিপারেশন নেওয়ার সময়। হিয়ার জন্যে বাসায় ভার্সিটির একজন ছেলেকে রাখা হয়েছিল, যে যদি হিয়ার কোনো জায়গায় সমস্যা হলে সেটাই হেল্প করতে পারে। প্রথমে স্যার রাখার বিষয়টা হিয়ার একদমই পছন্দের ছিল না, কিন্তু পরে তার বেশ মজাই লাগত। স্যার পড়াতো নিচের ডাইনিং টেবিলে। প্রতিদিন শুভ্র স্যার আসার আগে বাড়ি ফিরত আর হিয়ার সাথে বসে থাকত। বসে থাকত বললে ভুল হবে, নজর রাখত। ছেলেটা বসত মাঝের চেয়ারটায়, হিয়া তার এক চেয়ার পরে বসত আর শুভ্র ঠিক সামনে বরাবর সোফাটায় বসে টিভি দেখার নাম করে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখত। হিয়া প্রায় শুভ্রকে জ্বালাতন করত। একদিন ছেলেটাকে বলল, আমি কি পারবো ভালো রেজাল্ট করতে? কি হবে আমার? তোমার ব্রেইন তো মাশাল্লাহ ভালো, নিশ্চয়ই পারবে, চেষ্টা করে যেতে হবে। স্যারের মুখে এমন কথা শুনে হিয়া ঠোঁট প্রসারিত করে হেসে বলল, আপনি অনেক ভালো, আপনার কথা শুনলে অনেক আত্মবিশ্বাস বাড়ে। শুভ্র সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে ফেলল। ব্যাস, এরপর আর সেই ছেলেকে বাড়ির আশেপাশেও কোনোদিন দেখেনি হিয়া। এমন মারাত্মক কি বলেছে সে, যাতে একেবারে লোকটাকেই বিদেয় করে দিতে হল। যদিও একদিক দিয়ে ভালো হয়েছে, শুভ্র আগের থেকে আরও সময় দিচ্ছে হিয়াকে, হোক না সেটা পড়ালেখার জন্যেই। হিয়া তো খুশি, শুভ্র যেভাবে তার খেয়াল রাখছে। দেখতে দেখতে বোর্ড এক্সাম চলে এসেছে। আজ শেষ পরীক্ষা। শুভ্র হিয়াকে পরীক্ষার কেন্দ্র নিয়ে এলো। গাড়িতে চোখ বন্ধ করে তখন থেকে হিয়া কি যেন বিড় করছে। তারপর বইটা খুলে একবার দেখেছে, আবার চোখ বন্ধ করে বিড় করছে। শুভ্র কিছুই বলছে না। প্রতি পরীক্ষায় কতবার যে বলেছে একটু শান্ত থাকতে, এই মেয়ে ততই অস্থির হয়ে থাকে। গাড়ি কেন্দ্রের সামনে এসে দাঁড়াতেই হিয়ার চোখ মুখে ভয় স্পষ্ট ফুটে উঠল। হিয়া এলোমেলো কণ্ঠে বলল, আপনি গাড়িটা একটু আস্তে চালাতে পারলেন না? এত তাড়াতাড়ি নিয়ে এসেছেন কেন? উফ, এইখানে এলেই ভয় হাত পা ঠান্ডা হয়ে যায় আমার। শুভ্র মলিন চোখে হিয়ার দিকে তাকাল। প্রতিদিন এক কথা বলতে বলতে হাঁপিয়ে যায় না মেয়েটা? শুভ্র আর হিয়া গাড়ি থেকে নামল। শুভ্র হিয়ার হাত থেকে জোর করে বইটা নিয়ে নিল। রাতেও এক ফোঁটা ঘুমায়নি। সকালে তো বই হাতেই টেবিলে ঘুমিয়ে পড়েছে। হিয়া বই আনতে যাবে তার আগেই শুভ্র হিয়ার হাত ধরে বলল, হয়েছে, অনেক পড়েছ, এখন ব্রেইনে এত চাপ দিতে হবে না। হিয়া চিন্তিত সুরে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আমি সব ভুলে গেছি। শুভ্র হিয়ার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে বলল, এত ভাবতে কে বলেছে তোমাকে? রিল্যাক্স। তার কিছুক্ষণ পরই পরীক্ষার কেন্দ্রের গেট খুলে দিল। ততক্ষণে দিবাও এসে পৌঁছে যায়। তারপর দুজনে একসাথে ভিতরে প্রবেশ করে। প্রতিদিন শুভ্র হিয়াকে পৌঁছে দিয়ে ক্লিনিক যেত।
আজ আর সে ফিরল না। এই কয়েক ঘন্টা গাড়িতেই সিটে গা হেলিয়ে বসে রইল। শেষ বেল বাজার শব্দে শুভ্র গাড়ি থেকে নেমে দাঁড়াল। তারপর গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিয়ার জন্যে অপেক্ষা করতে লাগল। এমন সময় হঠাৎ একটা মেয়ে হাসি মুখে শুভ্রের দিকে এগিয়ে এলো। কিন্তু শুভ্রের খেয়াল সামনের ভিড়ের দিকে। শুভ্র চশমাটা হাতে নিয়ে রুমালে চশমা পরিষ্কার করে রুমালটা পকেটে রাখতেই মেয়েটা এগিয়ে এসে বলল, ভাইয়া আপনি এইখানে? শুভ্র ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকাল। তারপর চশমা চোখে দিয়ে বলল, কে তুমি? ভাইয়া আমি শ্রাবণী। আপনি আমাকে চিনতে পারেননি হয়তো। না চেনারই কথা। কিন্তু আমি আপনাকে চিনি। হেসে উঠে বলল মেয়েটা। শুভ্রের মাথায় অন্য চিন্তা ঘুরছে। তার হিংসুটে বউটা এসে একে দেখে আবার কি করে। শুভ্র প্রসঙ্গ বদলাতে বলল, ওহ, তা তুমি এইখানে কি করছো? আমি আমার বোনকে নিতে এসেছি। আর এসেই দেখুন আপনার সাথে দেখা হয়ে গেল। এতদিন পর আপনাকে দেখে ভালো লাগছে। কিন্তু আপনি কেন এসেছেন? শুভ্র প্রশ্নের উত্তর দেওয়ার আগেই পিছন থেকে হিয়া এসে বলল, উনি ওনার বউকে নিতে এসেছেন। শুভ্র নিচের ঠোঁট ভিজিয়ে পিছনে ঘুরল। হিয়ার চোখ মুখ বিষণ্ণ। শুভ্র কি বলবে খুঁজে পেল না। হিয়া তীক্ষ্ণ চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। কি লম্বা এই মেয়ে! শুভ্রের কাছাকাছি দাঁড়ানোর কারণে দুজনে সুন্দর লাগছে। আর সে কোনো রকম শুভ্রের কাঁধ পর্যন্ত মাথাটা পৌঁছায়। পরীক্ষা ভালো হওয়ার খুশিটা তার এদের দেখেই মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। শ্রাবণী বিস্ময় নিয়ে হিয়ার দিকে তাকিয়ে আছে। এতে হিয়ার আরো রাগ লাগছে কেন? এইভাবে তাকিয়ে থাকবে কেন? তাকে কি শুভ্রের বউ হিসাবে মেনে নিতে অসুবিধে হচ্ছে? শুভ্র হিয়ার দিকে এগিয়ে যেতে যেতে বলল, শ্রাবণী আমাদের একটু তাড়া আছে। তোমার সাথে পরে দেখা হবে। হিয়া মুখ ভার করে শুভ্রকে পাশ কাটিয়ে গাড়িতে উঠে বসল। শুভ্র একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। তারপর নিজেও গাড়িতে উঠে বসল। সিট বেল্ট পরতে পরতে হিয়াকে জিজ্ঞেস করল, এক্সাম কেমন হয়েছে? হিয়া মুখ ভার করে শুধু বলল, ভালো। তারপর গাড়ির ড্রয়ার খুলে জুসের বোতলটা নিল। শুভ্র পরীক্ষা শেষে তার জন্যে এইগুলো আনিয়ে রাখে। আজও তাই। একটু জুস খেয়েই হিয়া ঘুমিয়ে পড়ল। অন্যদিন ইচ্ছাকৃতভাবে গাড়িতে ঘুমালেও আজ ইচ্ছাকৃত নয়। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে হিয়া। হিয়াকে দেখেও সেটা বোঝা যাচ্ছে। গাড়ি বাড়ির সামনে থামতেই শুভ্র গাড়ি থেকে নেমে খুব সাবধানে হিয়ার সিটবেল্ট খুলে হিয়ার মাথা নিজের বুকে রেখে হিয়াকে কোলে তুলে রুমে নিয়ে এলো। উপরে উঠার সময় রহিমা খালা তাদের দেখেছেন, কিন্তু পরক্ষণেই তিনি না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেছেন। শুভ্র রুমে এসে হিয়াকে বিছানার শুইয়ে দিতেই ঘুমের ঘোরে হিয়া শুভ্রকে জড়িয়ে ধরল। সঙ্গে বীর বীর করে বলল, আমি আরেকটু লম্বা হলাম না কেন? বলেই শুভ্রের হাতে কামড় বসিয়ে দিল। শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ঘুমের মধ্যে কামড় দেওয়ার অভ্যাস আছে হিয়ার। আগেই ছিল নাকি ইচ্ছে করে দেয় শুভ্র জানে না। এর আগেও একবার এমন করেছে ঘুমের মাঝে। কিন্তু আজ হঠাৎ ঘুমের মধ্যে হিয়ার লম্বা হওয়ার ইচ্ছে জাগল কেন? হিয়া শুভ্রকে যেভাবে জড়িয়ে রেখেছে ছাড়বে বলে তো মনে হচ্ছে না। কিন্তু শুভ্রকে তো যেতে হবে। শুভ্র হাত বাড়িয়ে একটা বালিশ এনে হিয়ার কোলে দিয়ে নিজেকে ছাড়িয়ে আনল। হিয়া বালিশটাকে জড়িয়ে আরামে ঘুমাচ্ছে। মনে হচ্ছে হিয়া আজকে সারা মাসের ঘুম ঘুমিয়ে নিবে।
শুভ্র যাওয়ার আগে হিয়ার কপালে অধর ছুঁয়ে দিয়ে তারপর বেরিয়ে এলো। হিয়ার ঘুম ভাঙল বিকেলে। ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলে উঠেছে তার। এলো মেলো চুলের অবস্থা নাজেহাল। হিয়া ঘুম ঘুম চোখে সারা রুম দেখল। শুভ্র কোথাও নেই। তাহলে কি চলে গেছে? হিয়া বিছানা থেকে উঠে গোসল সেরে নিচে নেমে এলো। রবিউল সাহেব সোফায় বসে চা খাচ্ছিলেন। হিয়াকে দেখে বললেন, ঘুম ফুরিয়েছে তোর? হিয়া হেসে উঠে মাথা নেড়ে বলল, হুম। রবিউল সাহেব হাতের ইশারায় পাশের সোফায় বসতে বললেন। হিয়া তাই করল। রবিউল সাহেব চায়ের কাপটা একপাশে রেখে বললেন, পরীক্ষার এই কয়দিন তোর সাথে তো ভালো করে কথাও হয়নি। তা পরীক্ষাগুলো কেমন দিলই? হিয়া মাথা নেড়ে বলল, ভালো দিয়েছি। বাকিটা জানি না। হিয়ার কথায় রবিউল সাহেব হেসে উঠে বললেন, তোর মা আবার কোথায় গিয়েছে? এই বুড়ো বয়সে তার আবার কোনো বন্ধুবীর সাথে দেখা করা লাগবে। মোহনাটাকেও বলি এসে ঘুরে যা। আসার নাম নেই। তাই ভেবেছি আমি আজ সন্ধ্যায় বেরিয়ে পড়ব। হিয়া সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে বলল, বেরিয়ে পড়বে মানে? তোর মায়ের বান্ধবী আছে আর আমার কি বন্ধু নেই? আমিও গিয়ে আড্ডা দিয়ে আসব। বাবার কথায় হিয়া না হেসে থাকতে পারল না। রবিউল সাহেব ঠিক সত্যি সত্যি বেরিয়ে পড়েছেন। এই বুড়ো বয়সে মা বাবার খুনসুটি দেখতে তার ভালোই লাগে। আচ্ছা, বাবা কি মাকে মিস করছিল? সবাই তাহলে তার মতনই। ভেবেই হিয়ার খুব হাসি পাচ্ছে। বোনাস। হিয়া সারা বাড়িতে একা একা। তার আর ভালো লাগছে না। আজ এক্সাম শেষ, কত মজা করার কথা তা না, সবাই ব্যস্ত। হিয়া আয়নার সামনে এসে কয়েকবার নিজের দিকে তাকাল। তারপর চুলটা সুন্দর করে আঁচড়ে নিল। এইভাবেই তার সময় কাটছে, ইউভিটাও নেই। পরীক্ষার কারণে শুভ্র ইউভিকে ও মোহনা আপুর কাছে রেখে এসেছে। ইউভি ওনাকে খুব ডিস্টার্ব করে তো। এখন যে সে একা একা বসে আছে তার কি হবে? হিয়া এইভাবে পায়চারি করতে করতে হঠাৎ ইউভির আওয়াজ শুনতে পেয়ে হিয়া চমকে তাকাল। তারপর পাশে তাকিয়ে দেখে ইউভি ছুটতে ছুটতে আসছে। হিয়া এগিয়ে গিয়ে ইউভিকে কোলে তুলে নিতেই দেখল শুভ্র সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তার মানে শুভ্র ইউভিকে আপুর বাসা থেকে নিয়ে এসেছে। হিয়া খুশি হয়ে গেল। এবার হিয়ার ভালো লাগছে। আর শুভ্র মনে মনে স্বস্তি ফিরে পেল। শুভ্র শাওয়ার সেরে বেরিয়েছে অনেকক্ষণ হল। কিন্তু হিয়ার কোনো হদিস নেই। ইউভিকে ও কোথাও দেখতে পাচ্ছে না। শুভ্র সারা বাড়ি খুঁজে শেষমেশ ছাদে উঠে এলো। ছাদে এত রাতে কি করছে হিয়া? কিন্তু সঙ্গে সঙ্গে শুভ্রের চোখ গেল খোলা আকাশের দিকে। অসংখ্য ফানুস উড়ছে চারিপাশে। শুভ্র এগিয়ে গিয়ে হিয়ার পাশে রেলিং ধরে দাঁড়াল। হিয়া শুভ্রের উপস্থিতি বুঝতে পেরে পাশে তাকাল। শুভ্র খোলা আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, একা একা ছাদে কি করছো? হিয়া আকাশের দিকে হাত দেখিয়ে বলল, সুন্দর না? শুভ্র চুপ করে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর হিয়ার দিকে তাকিয়ে দেখল হিয়া পায়ের উপর ভর দিয়ে তার কাঁধের সমান হওয়ার চেষ্টা করছে। শুভ্র ভ্রু কুঁচকে হিয়ার দিকে তাকাতেই হিয়া অপ্রস্তুত হয়ে হাসল। তারপর বলল, না মানে দেখছিলাম আরেকটু লম্বা হলেই আমি আপনার কাঁধ পর্যন্ত হয়ে যাব। হঠাৎ লম্বা হওয়ার ভূত চেপেছে কেন তোমার মাথায়? বুকের কাছে হাত ভাঁজ করে বলল শুভ্র। হিয়া আর চোখে তাকালো। তারপর বলল, এমনই। কেন আমি আরেকটু লম্বা হলে আপনার ভালো লাগতো না? শুভ্র বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, একদমই লাগতো না। হ্যাঁ, আমাকে তো আপনার ভালো লাগবে না।
ঠোঁট উল্টে বলল হিয়া। শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এক কথা বারবার বলতে বলতে টায়ার্ড লাগে না? হিয়া যেন শুভ্রের সে কথা শুনতেই পেল না, সে নিজের মতন বলে যাচ্ছে, আমাকে দেখে কোনোদিন হেসেছেন? সেখানে তো ঠিক হেসে হেসে কথা বললেন। তুমি কি জোকার যে তোমার দিকে তাকিয়ে হাসব? বিরক্তি নিয়ে বলল শুভ্র। হিয়া আর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে সামনে তাকাল। শুভ্র খেয়াল করল বাতাস বাড়ছে। শুভ্র নিচের ঠোঁট ভিজিয়ে বলল, অনেক ঝগড়া হয়েছে, এবার নিচে চল। এইখানে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি যাব না। আপনি যান, আমি আপনাকে আসতে বলেছি এইখানে। আর ঠান্ডা লাগলে আপনি আছেন কি করতে? ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। গড় গড় করে বলল হিয়া। শুভ্র এইখানে দাঁড়িয়ে থেকে হিয়ার সাথে ঝগড়া করার ধৈর্য নেই। শুভ্র এগিয়ে এসে হিয়াকে কোলে তুলে নিতেই হিয়া চেঁচিয়ে উঠে বলল, ছাড়ুন, ছাড়ুন। আমি এইখানে থাকব কিছুক্ষণ। আমি এখন যাব না। শুভ্র হিয়াকে রেলিংয়ের কাছে নিয়ে গিয়ে একটু এগিয়ে দিয়ে বলল, আর একটা কথা বললে এইখান থেকে ফেলে দিব। চুপ করে থাকো একদম। হিয়া ভয় পেয়ে শুভ্রের কলার চেপে ধরে চোখ বড় বড় তাকালো শুভ্রের দিকে। কি সাংঘাতিক! হিয়া ভয়ে চুপসে গেল। শুভ্র হিয়াকে কোলে করে ঘরে ঢুকে বিছানায় বসিয়ে দিল। হিয়া গাল ফুলিয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে। তারপর করুণ কণ্ঠে বলল, আপনি সত্যি সত্যি আমাকে ফেলে দিতেন? শুভ্র তীক্ষ্ণ চোখে তাকালো, তারপর ঝুঁকে এসে হিয়ার দুপাশে হাত রেখে এগিয়ে এক হাত হিয়ার গালে ডুবিয়ে মুহূর্তেই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। হিয়া হকচকিয়ে তাকাল। হিয়া শুভ্রকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই শুভ্র অন্য হাতে হিয়ার দুই হাত ধরে আরও কাছে নিয়ে এল। হিয়া বিছানার চাদর শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেলল। হিয়া কিছুক্ষণ পর মুখ ঘুরিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল। শুভ্র তর্জনী দিয়ে হিয়ার মুখটা নিজের দিকে ঘুরিয়ে শীতল কণ্ঠে বলল, আমার তোমাকে ভালো লাগে না, এই সব স্টুপিড কথাগুলো নিজের মাথা থেকে ঝেড়ে ফেলো। তারপর তোমাকে আরো লম্বা হতে হবে। এই সব কে বলে তোমাকে? তুমি এমন পিচ্ছি না হলে এই অনুভূতিটা আমি পেতাম কি করে? এইভাবে ঝুঁকে এসে তোমার অধর দুটো ছোঁয়ার? শুভ্রের কথায় মুহূর্তেই হিয়ার কান দুটো লজ্জায় লাল হয়ে উঠল। কয়েক বছর পর। দেখতে দেখতে অনেকগুলো বছর জীবন থেকে হারিয়ে গেল। এই বছরেগুলো যেন একটা স্রোতের মতে তাদের জীবন থেকে চলে গেছে, নিয়ে গেছে অনেক কিছু। হিয়া তার মামাকে হারিয়েছে। সেই বছরটা যেন দুঃস্বপ্নের মতন রয়ে গেছে তার জীবনে। হিয়া অনেক কিছু শিখেছে, আরো বড় হয়েছে। তাই ভালোবাসার মানুষগুলোকে সে খুব শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে আছে। সবটা সময় সে একটা ভয়ের মধ্যে বাস করে, ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয়। সেদিনের সেই ছোট্ট মেয়েটা যে কিনা রাগ হলে ঠোঁট উল্টে বসে থাকত, সে আজ উকিল হয়েছে। সময় কত কিছু বদলে দেয়, তাই না? হিয়াকে ও বদলে দিয়েছে, কিন্তু শুভ্র তো পাশে ছিল, সে আগলে রেখেছে সারাক্ষণ। শুভ্র সবে এয়ারপোর্টে এসে পৌঁছেছে, আজকের ফ্লাইটে সে দেশে ফিরবে। হসপিটালের কাজে তাকে দেশের বাহিরে যেতে হয়েছে 3 দিনের জন্যে। শুভ্র ভীষণ চিন্তায় আছে। যদিও চিন্তাটা তার নিজের জন্যে না, হিয়ার জন্যে। হিয়া যেই মামলা নিয়ে উচ্চ আদালতে লড়ছে, সেই মামলা নিয়েই সে নিম্ন আদালতে হেরে গেছে। আজ সে মামলার রায় বের হবে। তাই শুভ্রের এত চিন্তা, সে হিয়ার কাছে থাকতে পারলে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারত। হিয়াকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছে, কিন্তু মেয়েটার ফোন ধরার নাম নেই। আর কিছুক্ষণের মধ্যে রায় বের হবে।
হিয়া নিশ্চিত এইবার সে আসল অপরাধীকে ধরিয়ে দিতে পেরেছে, এইবার তারা হারবে না। এর আগের আদালতে দোষীরা যতই নকল রিপোর্ট আর প্রমাণ জোগাড় করে নিজেদের নির্দোষ প্রমাণ করুক না কেন, এইবার হিয়া আটঘাট বেঁধে তবেই নেমেছে। মদ খেয়ে মাতাল হয়ে বড়লোকের এই ছেলেরা একটা ছাত্রকে দিনে দুপুরে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলল, অথচ এর কোনো বিচার হবে না। এদের শাস্তি তো পেতেই হবে। আর সেটাই হলো হিয়া প্রমাণ করতে পেরেছে। আদালত ছেলে দুটোকে দোষী সাব্যস্ত করে যথাযথ শাস্তির আদেশ দিল। সন্তানহারা বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পেরেছে সে। এই মামলা তো তাকে জিততেই হতো। তার বাবা মা আর ভাইটাকেও তো সে একদিন এমন এক অসাবধান চালকের জন্যে সারা জীবনের মতো হারিয়েছে। হিয়া গায়ের কালো কোটটা খুলে হাতে নিতেই তার চোখ ভিজে এলো। হিয়া চোখের পানি মুছে গাড়িতে উঠতে যাবে, হঠাৎ শিল্পপতি আকরাম হোসেন তার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে মুখে স্পষ্ট রাগ। অবশ্য রাগ থাকবে নাই বা কেন? এত টাকা থাকতেও তার ছেলেদের জেলে গিয়ে থাকতে হচ্ছে। আকরাম হোসেন কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, অ্যাডভোকেট হিয়া আহমেদ, কাজটা কি আপনি ঠিক করলেন? এক বাবা মার কোল খালি হয়েছে বলে আরেক বাবা মায়ের সন্তান ছিনিয়ে নিবেন? হিয়া ভ্রু কুঁচকে বলল, আপনি ভুল করছেন। আপনার সন্তান আপনাদের কাছেই ফিরে আসবে। হ্যাঁ, সে যে ভুলটা করেছে তার উপযুক্ত শাস্তি পেয়ে তবেই। কিন্তু যারা একবার হারিয়েছে তারা কি আর ফিরে পাবে? আপনার ছেলে জেলে থাকবে বলে আপনার এত কষ্ট হচ্ছে, আর ওনাদের ছেলেটা যে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছে, তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা ভেবে দেখেছেন? এত কৌশলে খেলাটা তো খেললেন। আপনার বুদ্ধি দেখে আমি অবাক। কিন্তু কি লাভ হলো বলুন তো? আমার ছেলেকে তো আমি ঠিক ছাড়িয়ে নিয়ে যাব। বাঁকা হাসি দিয়ে বললেন তিনি। হিয়া খুব সুন্দর করে হেসে বলল, স্যার, সে ক্ষমতা যে আপনার আছে সেটা আমি জানি। কিন্তু এই বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পেরেই আমি খুশি। যতদিন আপনাদের মতো মানুষদের হাতে এমন ক্ষমতা থাকবে, আমরা সারা জীবন লড়ে গেলেও দিন শেষে আপনদের ক্ষমতার কাছে হেরে যাব। পারলে নিজের ছেলেকে একটু বোঝাবেন। আপনি এতটা খারাপ মানুষ বলে তো মনে হয় না। শুনেছি সব খারাপ মানুষেরও একটা ভালো দিক থাকে। আচ্ছা, আজ তাহলে আসি। বলে হিয়া গাড়িতে উঠল। আকরাম হোসেন অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটার হাসি মুখে কি সুন্দর করে সত্যি কথাটা তার মুখের উপর বলে গেল। কিন্তু কেন জানি তার রাগ লাগছে না। মেয়েটার চোখের স্পষ্ট ব্যর্থতা ফুটেছিল। সে ব্যর্থ হবে জেনেও এত পরিশ্রম করেছে শুধু এই মা বাবার মুখে হাসি ফুটাতে। কয়েক মুহূর্তে তার নিজের জন্যে নিজেরই খারাপ লাগল। পৃথিবীর সব খারাপ মানুষরা জানে তারা খারাপ, কিন্তু একবার সে রাস্তায় হাঁটতে শুরু করলে যে আর পিছন ঘুরে তাকানো যায় না। হিয়া গাড়িতে উঠে ড্রয়ার থেকে ফোনটা বের করে দেখে শুভ্রের এতগুলো কল। আদালতে আসার আগে শুভ্রের ঘুম নষ্ট হবে তাই সে ফোন করেনি। হিয়া সঙ্গে সঙ্গে কয়েকবার কল ব্যাক করল, কিন্তু ফোন বন্ধ। তাহলে কি ফ্লাইটে উঠে পড়েছে? হিয়া সময় দেখল। হ্যাঁ, শুভ্রের ফ্লাইট তো আরও ঘণ্টা খানেক আগেই ছিল। হিয়া গাড়িতে গাল ফুলিয়ে কিছুক্ষণ বসে রইল। ভালো লাগে না, কত কথা বলার ছিল। এবার আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে কখন ডাক্তার সাহেব ফ্লাইটে করে ঢাকায় ফিরবে। হঠাৎ হিয়ার একটা কথা মনে পড়ল। আজ না তার টেস্টের রিপোর্ট দেওয়ার কথা? কালকেই তো সে টেস্ট করল। শরীরটা কেমন জানি করছিল। শুভ্রকে সে জানায়নি, জানলে তো হয়েছে, কিন্তু শুভ্র আসার আগেই তাকে রিপোর্ট নিয়ে আসতে হবে। হনুমানটাকে কিছুতেই জানতে দেওয়া যাবে না। হিয়া গাড়ি ঘুরিয়ে নিল।
সে বাড়ি ফিরবে না। দিবার সাথে দেখা করে রিপোর্ট নিয়ে সে সোজা এয়ারপোর্টে যাবে। হিয়া গাড়ি চালানো শিখেছে কয়েক মাস হল। খুব ভালো পারে না সে, কিন্তু ঠিক হয়। দিবার বাড়ির সামনে এসে হিয়ার গাড়ি থামল। সামনে দিবার বিয়ে, সেসব নিয়ে জমিয়ে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, সেই দিবার ইভানের সাথেই। দিবা বিয়ে করেই ছেড়েছে। ডাক্তার রায়হানের হাত ব্যান্ডেজ করতে করতে বলল, হুটহাট রাগ হবে তাই বলে এমন অবস্থা করবেন হাতের? এমনিতেই তো কম মেয়েরা আপনার জন্যের পাগল না। আর কটা মেয়েকে পাগল করতে চান যে এইসব শুরু করেছেন? রায়হান ডাক্তারের কথায় হাসছে। রিমি ভ্রু কুঁচকে পাশে দাঁড়িয়ে আছে। আজ রায়হানের ফিরে যেতে হবে, অথচ আজ এই রায়হান প্রকাশনীর উপর রেগে কি একটা অবস্থা করল। রিমি চিন্তিত হয়ে বলল, বেশি কিছু হয়েছে ডাক্তার? ডাক্তার সাহেব তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, হতে হতে বেঁচে গেছে। উনি যেভাবে হাসছে তাকে মনে হচ্ছে রোজ এমন ব্যান্ডেজ বাঁধা তার অভ্যাস আছে। রায়হান হাসি থামিয়ে বলল, আরে ডাক্তার সাহেব, রাগ করলেন নাকি? রাগ করবেন না। আর আপনার শেষের কথা কিন্তু ঠিক বলেছেন। এইসবের অভ্যাস আছে আমার। হ্যাঁ, সে আপনাকে দেখেই টের পেয়েছি। আর চোখে তাকিয়ে বলল ডাক্তার। রায়হান ঠোঁট চেপে নিজের হাসি থামাল। লোকটা সেই বিরক্ত হয়েছে তার এমন হাসিতে। ডাক্তারের ভিজিট দিয়ে তারা বেরিয়ে এলো। তুমি তো আমাকে তোমার সাথে নিবে না আর। তাই বলছিলাম নিজের একটু খেয়াল রেখো, অনুরোধ করে বলল রিমি। কেন? তোর বুঝি চিন্তা হয়? আর চোখে তাকিয়ে বলল রায়হান। রিমি অপ্রস্তুত হয়ে বলল, জি না, তোমার মেয়ে ভক্তরা তো আবার তোমার কিছু হলে হার্ট অ্যাটাক করে তাই বললাম। রায়হান হেসে উঠে বলল, তোর আমার ভক্তদের নিয়ে খুব চিন্তা। বলে সামনে তাকাতেই রায়হানের হাসি আস্তে আস্তে সংকুচিত হল। সে থমকে দাঁড়িয়ে পড়ল। এটা তো সে চায়নি। হিয়াকে আবার সে দেখবে, তার জন্যে তো সে ফেরেনি। তাহলে কেন? রায়হান পাশের একটা বেডে ঢুকে নিজেকে হিয়ার চোখের থেকে আড়াল করল। পোশাক দেখে তো মনে হচ্ছে স্ট্রবেরি আইজিবি হয়ে গেছে। কিন্তু এই ক্লিনিকে হিয়া কি করছে? এত ব্যস্ত হয়েই বা ছুটছে কেন? রায়হান রুম থেকে বের হল না, সেইখানেই অপেক্ষা করল। হিয়া নিশ্চয় এইখানে দিয়েই ফিরবে। রিমি ফোন নিয়ে ব্যস্ত হওয়ায় খেয়াল করেনি রায়হান কোথায় গেছে। এবার সে ব্যস্ত হয়ে রায়হানকে খুঁজতে লাগল। হুট করে আবার কোথায় চলে গেল রায়হান। রায়হান বুঝতে পারছে এই বেডের বুড়ো লোকটা তার এইভাবে ঢুকে পড়ায় বেশ বিরক্ত। রায়হান হাসি মুখ করে তার দিকে তাকাল। কিন্তু লোকটা তাও তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। রায়হান বৃদ্ধ লোকটার থেকে চোখে সরিয়ে বাহিরে তাকাতেই দেখল হিয়া ফিরে যাচ্ছে, হাতের রিপোর্টগুলো বুকের সাথে জড়িয়ে রেখে খুব সাবধানে প্রতিটি পা ফেলছে। চোখ মুখ তার হাস্যোজ্জ্বল। রায়হান অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীরবে হাসল। হিয়া চলে যেতেই সে বেরিয়ে এলো। রিমি এইদিকে রায়হানকে ফোন করতে ব্যস্ত। রায়হান রিমির সামনে এসে দাঁড়াতেই সে চমকে তাকাল। তারপর রায়হান রিমিকে তাড়া দিয়ে বলল, এদিক সেদিকে চলে যাস কেন? দেখলি তোর জন্যে কত দেরি হয়ে গেছে। চল জলদি। রিমি থমেরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা চলো। আমি তো এইখানেই ছিলাম। বলেই রায়হানের পিছু পিছু এলো। হিয়া এয়ারপোর্টের সামনে গাড়ি থামল। খুব সাবধানে আজ সে গাড়ি চালিয়েছে। রিপোর্টটা যত্ন করে ড্রয়ারের রেখে গাড়ি লক করে বেরিয়ে এলো।
হিয়া নিজের খুশি সামলাতে পারছে না। একপাশে দাঁড়িয়ে এবার শুভ্রের জন্যে অপেক্ষা। হঠাৎ তার কাছ ঘেঁষে হুডি পরা একটা ছেলে গেল। হিয়ার এক মুহূর্তের জন্যে মনে হল সে ছেলেটাকে হয়তো চেনে। তার কিছুক্ষণ পর একটা মেয়ে হিয়ার পাশে এসে দাঁড়াল। মেয়েটা হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া কিছুক্ষণ তাকানোর পর চিনতে পেরে অবাক হয়ে বলল, তুমি রিমি না? রিমি মলিন হেসে বলল, চিনতে পেরেছ বুঝি? এত বছর পর মনে আছে আমার কথা? হ্যাঁ, মনে আছে। কিন্তু তুমি এইখানে কি করছো? কাউকে নিতে এসেছ? আগ্রহ নিয়ে প্রশ্ন করল হিয়া। না, সি অফ করতে এসেছিলাম একজনকে। বাই দা ওয়ে তুমি বই পড়ো? বলেই রিমি নিজের ব্যাগ থেকে একটা বই বের করে এগিয়ে দিল হিয়ার দিকে। হিয়া হাত বাড়িয়ে বইটা নিল। বইটার দিকে তাকানোর আগে রিমি বলল, বই পড়তে ভালো না লাগলেও বইটা পড়বে, কেমন? হিয়া হেসে উঠে বলল, আচ্ছা, পড়ব। তারপর বইটার দিকে তাকিয়ে দেখল। নীল মলাটের বইটায় সাদা সাদা অক্ষরে লেখা নীলচে তারার আলো নামটা হিয়ার পছন্দ হয়েছে। কার লেখা বইটা সেটা দেখে মুহূর্তের জন্যে থমকে গেল সে। রায়হান সাদিক নামটা পড়তেই যেন জীবনের পাতা উল্টে অনেক বছর পিছিয়ে যেতে হলো তাকে। হিয়া কি বলবে সে ভাষা খুঁজে পাচ্ছে না। বইয়ের নামটা দেখে একটা ঢোক গিলল সে। তারপর রিমির দিকে তাকাতেই রিমি বলল, তুমি আর শুভ্র ভাইয়া খুব লাকি। তোমাদের ভালোবাসা সার্থকতা পেয়েছে। নয়তো কয়জন এমন ভাগ্য নিয়ে জন্মায় যে ভালোবাসার মানুষকে নিজের করে পায়। বলেই চুপ করে গেল। তারপর গলা ধারিয়ে বলল, আচ্ছা আমি গেলাম। আবার দেখা হবে। কথাটা বলে রিমি আর এক মুহূর্ত অপেক্ষা করল না। রিমির কণ্ঠে যেন কিসের এক কষ্টের আওয়াজ শুনতে পেল হিয়া। হিয়া বইটা হাতে দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বইটা খুলল সে। প্রথমে রায়হানের তোলা অ্যাওয়ার্ড প্রাপ্ত কিছু ছবির পিছনে সে ছবির গল্পগুলো লেখা, তারপর শেষের দিকে রায়হানের নিজের কিছু কথা। হিয়া শুধু পৃষ্ঠা উল্টে যাচ্ছে। শেষ পৃষ্ঠায় শেষ লাইনটা দেখে সে থামল। সবাই আমাকে একটাই প্রশ্ন করে যে আমার কি কখনো একা লাগে না? তাই ভাবলাম বইটা এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি। আসলে আমার একদমই একা লাগে না। আমার সাথে তো আকাশের নীল তারাটা আছে, আমার একা লাগবে কেন? কখনোই লাগে না। অনেক বছর ধরে এই নীল তারাই তো আমাকে সামলেছে। এইটুকু পড়ে হিয়া বইটা বন্ধ করে ফেলল। কেমন খারাপ লাগা কাজ করছে তার মাঝে। সে জানে সে একজনকে কষ্ট দিয়েছে, কিন্তু হিয়ার প্রতি সেই মানুষের কি অনুভূতি সেটা সে জানতে চায় না। যত জানবে তত ভিতর থেকে নিজেকে তার সামান্য হলেও দোষী মনে হবে। হিয়ার হুট করে কেমন যেন লাগছে। হিয়া পাশের একটা চেয়ারে বসে পড়ল। বইটা একপাশে রেখে দুহাতে নিজের মুখ গুজল। কিছুক্ষণ পর হঠাৎ কারোর হাত নিজের মাথায় অনুভব করতেই হিয়া চোখ তুলে তাকাল। তাকাতেই শুভ্রকে দেখে হিয়া উঠে দাঁড়িয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। হিয়ার বিষণ্ণ চেহারা দেখে শুভ্র চিন্তায় পড়ে গেল। হিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে হিয়া? হিয়া মুখ তুলে শুভ্রের দিকে কিছুক্ষণ তাকালো, তারপর শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল, একটা কথা বলার আছে। শুভ্র হিয়ার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, তুমি এইবার ওদের হারাতে পেরেছ, রাইট? হিয়া ভ্রু কুঁচকে বলল, আপনি কি করে জানলেন? টেলিপ্যাথি। বলেই হিয়ার দিকে তাকাল। হিয়া নিচের ঠোঁট কামড় হাসল, তারপর বলল, কিন্তু আমার আরেকটা কথা বলার আছে। খুব স্পেশাল কিছু। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কি স্পেশাল কথা?
শুভ্রের প্রশ্নে হিয়ার মুখের হাসি আরও প্রসারিত হল। পরক্ষণেই নিজের হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করল সে। হিয়া অন্যদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি এতটুকু বলেই হিয়া নিচের ঠোঁট ভিজিয়ে নিল। শুভ্র আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। হিয়া একটা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে অস্পষ্ট করে বলল, আমি প্রেগনেন্ট। বলেই হিয়া এলোমেলো দৃষ্টিতে অন্যদিকে তাকাল। শুভ্র কথাটা শুনে দুবার চোখের পলক ফেলল। তারপর কিছুক্ষণ চুপ থেকে মাথাটা কাত করে হিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি প্রেগনেন্ট? কথাটা শেষ করতেই শুভ্রের ঠোঁটের হাসি প্রসারিত হল। হিয়া কোনো কথা বলছে না, অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে নিজের হাসি থামানোর চেষ্টা করছে। শুভ্র হাত বাড়িয়ে হিয়া গাল দুটো ধরে উপরে তুলে বলল, দেখি আমার দিকে তাকাও। হিয়া লজ্জায় তাকাল না। শুভ্র ঝুঁকে আসতেই হিয়া চমকে নিজের ঠোঁট চেপে ধরে বলল, কি করছেন এইখানে? শুভ্র ঠোঁট চেপে নিজের হাসি থামিয়ে ঝুঁকে এসে হিয়ার কপালে অধর ছুঁয়ে দিয়ে কঠিন গলায় বলল, আজ থেকে তোমার লাফালাফি বন্ধ। আর একা একা এসেছ কেন এইখানে? হিয়া ভ্রু কুঁচকে ফেলল। এই শুনতে না শুনতাই শাসন শুরু করেছে। শুভ্র হিয়ার হাতটা শক্ত করে ধরে বলল, ড্রাইভার কাকু কোথায়? হিয়া মুখ ভার করে বলল, আমি নিজে ড্রাইভ করে এসেছি। শুভ্র কড়া চোখে তাকাতেই হিয়া বলল, একদম আমাকে বকবেন না। শুভ্র নিজেকে শান্ত করে হিয়ার হাত ধরে গাড়ির সামনে নিয়ে এলো, তারপর হিয়ার সিটবেল্ট পরিয়ে দিতে দিতে বলল, দিস ইজ লাস্ট টাইম। এরপর আমাকে ছাড়া তুমি বাড়ির বাহিরে বের হবে না। কথাটা শুনে হিয়া রেগে কিছু বলার আগেই শুভ্র এগিয়ে এসে হিয়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। হিয়া চোখ খিচে বন্ধ করে ফেলল। ভরা রাস্তায় কি করছে শুভ্র? হিয়া হাত মুষ্টিবন্ধ করে ফেলল। শুভ্র কিছুক্ষণ পর সরে এসে হিয়ার দিকে তাকিয়ে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। এভাবেই চুপ করে আমার সব কথা শুনতে হবে তোমাকে। বলেই শুভ্র হেসে গাড়ি থেকে বের হয়ে এসে নিজের সিটে বসল। হিয়া আস্তে করে চোখ খুলে আশেপাশে তাকাতেই লজ্জায় লাল হয়ে গেল। আপাতত নিজের দুই হাত দিয়ে নিজের মুখটা আড়াল করার চেষ্টায় আছে। শুভ্র গাড়ি স্টার্ট দিতেই এয়ারপোর্ট ছেড়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হল। কিন্তু হিয়া বেখেয়ালে ফেলে গেল রিমির দেওয়া বইটা। বাতাসে বইয়ের পাতা উঠছে, সঙ্গে পাতা ঝাপটানোর মতন শব্দ হচ্ছে। প্রভা এগিয়ে এসে জানালা বন্ধ করে দিল। আজ মনে হচ্ছে ঝড় হবে। প্রভা চুলে বেনি করতে করতে বইটার দিকে চোখ পড়ল। তারপর বেশ আগ্রহ নিয়ে প্রভা বইটা নিয়ে বসল। বইটা এই গ্রামের লাইব্রেরি থেকে আজ সকালে পাঠিয়েছে। প্রভার বলা আছে নতুন সব বই যেন তার বাসায় পাঠিয়ে দেয়। বইয়ের নামটা ভারী সুন্দর, নীলচে তারার আলো। তাই সে মাঝ থেকেই একটা পৃষ্ঠা পড়তে শুরু করল, এটাই তার অভ্যাস। সব ভালোবাসায় কি প্রাপ্তি হয়? হয় না। আমার বেলায়ও হয়নি। তাতে আমি মোটেও দেবদাস হয়ে যাইনি। এই তো কত ভালো আছি। রায়হান শাদি কাজ নিজের ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় আছে। কিন্তু একটা আক্ষেপ কি বলুন তো? আমার গল্পে আমি মূল চরিত্রটা হয়ে পারিনি। কথাটা হাস্যকর লাগছে, কিন্তু এর বাস্তবতা বড়ই কঠিন। বিশেষ করে যখন আপনি পরিস্থিতি আর সময়ের কাছে হেরে গিয়ে ভালোবাসার মানুষটার হাতটা ছেড়ে দিয়ে আসেন। কিন্তু আমি ধরে রাখতে চেয়েছিলাম, যদিও সে আমাকে চায়নি। সে আমাকে চায়নি বলে তার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। সত্যিই বলছি, আমি ভুলিনি তার হাসি, ভুলিনি তার নুপুরের শব্দ, ভুলিনি তার সরল চাউনি।
তাকে নিজের করে পাইনি ঠিক, কিন্তু সে রয়ে গেছে আমার অনুভবে। মিথ্যে বলবো না, আমি ভালো আছি, কিন্তু এক পাক্ষিক ভালোবাসাগুলো আপনি চাইলেও মুছে ফেলতে পারবেন না, এরা লুকিয়ে থাকে মনের অন্তরালে। প্রভার ফোন বেজে উঠল, সে বইটা রেখে উঠে গিয়ে ফোনটা ধরল। দিবা ফোন করছে। আজও সে এক কথা জানার জন্যেই ফোন করেছে নিশ্চয়ই। প্রভা ফোনটা ধরতেই দিবা বলল, আপু কি করছো? প্রভা হেসে বলল, এই তো বই পড়ছিলাম। দিবা চুপ করে রইল, তারপর করুণ গলায় বলল, আপু তুমি কি সত্যি আমার বিয়েতে আসবে না? উত্তরে প্রভা কিছু বলল না। প্রতিবার দিবাকে না বলতে তার খারাপ লাগে। দিবা তার বোনের নীরবতা দেখে বুঝে ফেলল, তারপর অভিমান করে ফোনটা কেটে দিল। প্রভা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কান থেকে ফোনটা নামিয়ে রাখল। তারপর জানালা খুলে চেয়ার নিয়ে তার সামনে বসল। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা তার গায়ে এসে পড়ছে। দিবার কথা ভেবেই প্রভার চোখে জল এলো। ছোট বোনটার এই আবদার সে রাখতে পারল না। সে চাইলেও পারবে না। সেই শহরে সে ফিরে যেতে চায় না। বড্ড ভালোবাসার শহর যে সেটা। একসময় সে খুব ভালোবেসেছিল এই শহরটাকে, কিন্তু বিনিময়ে সে শুধু অবহেলাই পেয়েছে। সে অবহেলা যে আর সহ্য করবার ক্ষমতা তার নেই। নিজেকে ভেঙে যে আবার নতুন করে গড়েছে। একা থাকতেও শিখে গেছে, আবার মায়ার জালে পড়তে যে ভীষণ ভয় লাগে তার। দিবার কাছে ক্ষমা চাইতে পারলে ভালো হতো। দিবা লক্ষ্মী বোন, আমার ক্ষমা করে দিস আমাকে। তোর এই ছোট্ট আবদার রাখার ক্ষমতা যে আমার নেই। আমি হারিয়ে ফেলেছি সবটা। সমাপ্ত।